সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে, এবং বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করছেন, বাবা মার কথা শুনছেন। আমি তাহমিনা আক্তার পলি আপনাদের BNIS হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর পার্ট 8 মুক্তিযুদ্ধের দেশীয় ও বিদেশি সহযোগিতা সম্পর্কে আলোচনা করব। এবং এখানে সম্পূর্ণ অধ্যায়টুকু আমরা আজকে আলোচনা করব না, আমাদের পৃষ্ঠা 24 এবং 25-এর মধ্যে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা আলোচনা করব। এবং এই আলোচনা থেকে যে বিষয়বস্তুগুলো উঠে আসবে সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের দেশি বিদেশি সহযোগিতাটা আসলে বলতে কি বোঝায় বা আমি এটা কি বুঝছি সে বিষয়ে একটু আলোচনা করব। এরপর প্রবাসী বাঙালিদের ভূমিকা আলোচনা হবে, বিদেশে মুজিবনগর সরকারের ভূমিকা, এরপর হচ্ছে বিশেষ দূতের ভূমিকা। অর্থাৎ এই মুজিবনগর সরকারের মধ্যে এই দুটো কাজ আছে যে তারা বিশেষ দূত নিয়োগ করেছে এবং মিশন নিয়ে কাজ করেছে, এবং তাদের যে ভূমিকাটা সেটা আমরা আলোচনা করব, মিশনের ভূমিকা এবং বিশেষ দূতের ভূমিকা। এরপর পক্ষ বিপক্ষ শক্তি, অর্থাৎ মুক্তিযুদ্ধে যে পক্ষ এবং বিপক্ষের শক্তিগুলো ছিল সেই শক্তি সম্পর্কে আমরা জানবো। এবং এর মধ্যে যে আপনার পক্ষের শক্তি আমরা সরাসরি জানি যে ভারত আমাদের সরাসরি সহযোগিতা করেছিল, সে ভারতের ভূমিকা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। এবং আলোচনা যাওয়ার পূর্বে আমি আপনাদের বইয়ের এই পাঠটুকু দেখাতে চাই যে আমরা কোন অংশটুকু মূলত পড়ছি। এই হচ্ছে আমাদের সেই পার্ট 8 মুক্তিযুদ্ধের দেশি এবং বিদেশি সহযোগিতা, এই বিষয়টা আমরা আজকে পড়বো। এবং এখান থেকে আমাদের এইটুকু এবং এইটুকু আলোচনা করা হবে। এই হচ্ছে আমাদের ভারতের ভূমিকা পর্যন্ত। আচ্ছা, তাহলে চলেন আমরা আলোচনায় চলে যাই। আলোচনা প্রথমে আমি যেটুকু বলতে চাই যে আপনার প্রবাসী দেশি বিদেশি অর্থাৎ মুক্তিযুদ্ধের দেশি বিদেশি সহযোগিতা বলতে কি বোঝায়। দেশি বলতে হচ্ছে আমাদের তো তখন নির্দিষ্ট কোনো দেশ ছিল না যদিও বা, কিন্তু আমাদের যখন আমরা 25শে মার্চ সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করি, স্বাধীনতা ঘোষণা মানে হচ্ছে আমরা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করি। অর্থাৎ তার 25শে মার্চের আগ পর্যন্ত আমরা তাদের আন্ডারে ছিলাম এবং আমরা চেষ্টা করেছি তাদের সাথে থেকে আমাদের অধিকারগুলো আদায় করার জন্য। কিন্তু যখন দেখা গেল যে 25শে মার্চ আমাদের উপরে হামলা করা হলো সরাসরি আপনার নিরস্ত্র বাঙালিদের উপরে রাতের অন্ধকারে, তখন আমরা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা দিই যে আমরা তোমাদের সাথে থাকতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ একটা দেশের নাগরিক তার সন্তানের একটা সরকারের সন্তানের মতো, কিন্তু সেই সন্তানের উপর যখন হামলা করে তার মানে শেষ তখন আমাদেরকে সন্তান মেনে নিতে চাচ্ছে না বা পালন করতে চাচ্ছে না সন্তানের ভূমিকা। সেজন্য মূলত আমরা তখন কি করেছি, আমরা আলাদা হতে চেয়েছি এবং স্বাধীন হতে চেয়েছি। এজন্য আমরা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা দিয়েছি, কিন্তু তারা আমাদেরকে স্বাধীন মেনে নিতে পারেনি। যার জন্য মেনে নিতে পারে, যদি তারা মেনে নিত তাহলে কিন্তু যুদ্ধের প্রশ্নটা আসতো না। যেহেতু তারা মেনে নিতে পারেনি তার জন্য আমরা এই আমাদের অধিকারগুলো অর্থাৎ স্বাধীন থাকার জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে 9 মাস পর্যন্ত। এবং সেই ক্ষেত্রে অর্থাৎ যেহেতু আমরা 25শে মার্চ স্বাধীন ঘোষণা করলাম এবং তার আগে আমাদের 7ই মার্চে যে ঘোষণা হয়েছিল একটা ভাষণ ছিল, সেখানে কিন্তু আপনার বাংলাদেশের প্রসঙ্গটা এসেছিল। অর্থাৎ আমাদের যদি নতুন রাষ্ট্র গঠন করা হয় তার নাম বাংলাদেশ হবে, এবং সেখানে আমরা একটু ইঙ্গিত পেয়েছিলাম যে আমাদের রাষ্ট্রে যে সীমানাগুলো আছে সে বিষয়ে কিন্তু আলোচনা টুকটাক বোঝা গেছে। তার মানে তখন থেকে আমাদের দেশের একটা অস্তিত্ব সম্পর্কে আমরা অনুধাবন করতে পেরেছি। তাহলে সেই ক্ষেত্রে সেই সীমানার পর্যায়ে যে দেশি সহযোগিতাগুলো আমরা যদি বলি যে দেশে আমাদের এই সীমানার মধ্যে যারা ছিল বা বাঙালি ছিল তাদের একটা সহযোগিতা ছিল, আর বিদেশের ক্ষেত্রে তো পুরো বিশ্বটাই বিদেশ, সেক্ষেত্রে সেই বিদেশে যে বাঙালি সদস্যরা রয়েছে তাদের যে একটা সহযোগিতা ছিল, বা বিদেশের পর্যটকদের যে একটা সহযোগিতা ছিল, সাংবাদিকদের সহযোগিতা ছিল, সেই বিষয়ে এখানে আলোচনা করা হবে। এই হচ্ছে আপনার অর্থাৎ মুক্তিযুদ্ধের দেশি বিদেশি সহযোগিতা সম্পর্কে ধারণা। এখন আমরা যাব প্রবাসী বাঙালিদের ভূমিকা, অর্থাৎ বিদেশে যারা আছে। আমরা এর আগে কিন্তু পুরো আপনার 7টা পাঠে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সে বিষয়ে ইতিহাস আপনারা জেনেছেন। এখন প্রবাসী বলতে কি বোঝায়, যেটা আপনারা এর আগে অর্থনীতির একটা চ্যাপ্টার আপনাদের বোঝানো হয়েছিল প্রবাসী কি। প্রবাসী মূলত তারা আমাদের দেশের নাগরিক কিন্তু থাকছে বিদেশে, সেখানে থেকে মূলত আমাদেরকে একটা বৈদেশিক মুদ্রা তারা পাঠাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রবাসী বলি। তো তখনও আপনার পাকিস্তান যখন ছিল তখনও তাই প্রবাসীরা ছিল, এবং বাঙালিরাও কিন্তু বিদেশের বিভিন্ন জায়গায় তারা কর্মরত অবস্থায় ছিল। তো তারা এই মুক্তিযুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল বা তারা যুদ্ধের সময় কি করেছে দেশের জন্য, সেই বিষয়টা আমরা জানবো। গণহত্যার প্রতিবাদে, অর্থাৎ আমাদের দেশে যে গণহত্যাটা হয়েছিল, মূলত 25শে মার্চে যে হত্যাটা হয় সেটাকে আমরা গণহত্যা বলি। কেন? কারণ পুরো বাঙালি জাতির উপরে, নিরস্ত্র বাঙালির উপরে তারা হামলা চালিয়েছিল, যার জন্য এটাকে আমরা গণহত্যা বলছি। সেই গণহত্যার প্রতিবাদের ক্ষেত্রে অর্থাৎ তারা কীভাবে প্রতিবাদের ভাষাটা কী ছিল এবং মুক্তিযুদ্ধের সমর্থনে তারা কী কাজ করেছে, তার মধ্যে প্রথমত আমরা যে দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যকে কেন্দ্র করে, অর্থাৎ প্রথমত আপনার যুক্তরাজ্যে যে বাঙালিরা ছিল সেই যুক্তরাজ্যকে কেন্দ্র করেই তাদের এই সমর্থনটা সর্বপ্রথম কার্যক্রমটা শুরু হয়। যে যুক্তরাজ্যকে কেন্দ্র করে সমগ্র ইউরোপ
ইউরোপ প্রবাসীরা আন্দোলন করে, অর্থাৎ এটার প্রতিবাদ স্বরূপ তারা আন্দোলন জানিয়েছে যে কেন আমাদের এইভাবে আপনার হামলা করা হলো। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন, ফ্রান্স, কানাডা ও ইন্দোনেশিয়া, এটা উল্লেখযোগ্য কিছু রাষ্ট্র, এছাড়া আরও অনেক রাষ্ট্র রয়েছে। অর্থাৎ এই রাষ্ট্রগুলো পরবর্তীতে, এই রাষ্ট্রের মধ্যে যে প্রবাসীরা ছিল, বাঙালি প্রবাসীরা ছিল, তারা পরবর্তীতে তাদের এই আন্দোলন দেখে তারাও সোচ্চার হয়ে ওঠে। অর্থাৎ তখন প্রবাসী বাঙালিদের ভূমিকা স্টার্ট। এরপর হয়েছে গণহত্যার প্রতিবাদে তারা সভা সমাবেশ, অর্থাৎ যে ধরনের কর্মকাণ্ড তারা দিয়েছিল বা যে ধরনের ভূমিকা তারা রেখেছিল, তার মধ্যে সভা সমাবেশ ছিল। আন্দোলন এবং সোচ্চারের কথা তো বলা হলো। এবার সভা সমাবেশ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, অর্থাৎ বিদেশি একটা সমর্থনের এবং কি বলা হয় আশেপাশে যে প্রতিবেশী ছিল তাদের সমর্থনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। কারণ যদি সমর্থন না করে, সবাই যদি বলে যে আমরাই অন্যায় করছি, তখন কিন্তু আমাদের যুদ্ধের যেই যদি আমরা জিতেও যাই, তখন কিন্তু সেটা আমাদের কেউ বাংলাদেশ বলে যে একটা দেশ আছে সেটা স্বীকৃতি দিবে না। যার জন্য এই স্বীকৃতি দেওয়ার জন্য হলেও যে বিদেশি যে জনগণ আছে বা তাদের একটা পক্ষে সমর্থন দরকার ছিল, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল এটা। যার জন্য এই সমর্থনের জন্য তারা কাজ করেছে, জনমত গঠন করার জন্য, অর্থাৎ কার কি মতামত, আমাদের যেই পক্ষে আমরা কেন যুদ্ধ করেছি সেই বিষয়গুলো মানুষদেরকে বোঝানো, এবং তারা সেটা বোঝাতে সক্ষম হয়েছিল, যার জন্য আজকে বাংলাদেশ আমরা পেয়েছি। তাহলে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও অর্থ সংগ্রহ। অর্থের কিন্তু তখন প্রচুর অর্থের প্রয়োজন ছিল, কারণ আপনার এই যুদ্ধ করতে হলে প্রচুর খরচ রয়েছে। যেমন আপনার এই অস্ত্রের গাড়ার কথা যদি বলি, আমাদের দেশ যেহেতু আমরা আগে পরিকল্পনা ছিল না, আমাদের সবকিছু কিন্তু গোছানো ছিল না, আমাদের হাতে অস্ত্র ছিল না। এই অস্ত্র গাড়ার জন্যই কিন্তু আপনারা জানেন ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল 1964 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, যেটা আমরা বলি আগরতলা ষড়যন্ত্র মামলা। আমাদের হাতে অস্ত্র ছিল না বিধায় কিন্তু আমরা আরও আগে প্রতিবাদ জানাতে পারিনি। যার জন্য এই যে অস্ত্রগুলো বলেন, যেটার জন্য বলে এটা অর্থের দরকার ছিল, এই অর্থ সংগ্রহের জন্য তারা কাজ করেছে। এবং ভারতে প্রশিক্ষণ শেষে যুদ্ধে অংশ নেয়। এবং অনেক বাঙালিরা ছিল যে আপনার দেখা গেছে প্রবাসীদের যে চাকরিরত অবস্থায় ছিল, তাদের সেই চাকরিগুলো ছেড়ে তারা ভারতে চলে এসেছে আপনার যুদ্ধে ট্রেনিং করতে, এবং সেই ট্রেনিং নিয়ে তারা আবার যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে এটাও ছিল তাদের একটা অন্যতম অবদান বলতে পারেন। তাহলে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। এখন আসি বিদেশে মুজিবনগর সরকারের ভূমিকা। অর্থাৎ মুজিবনগর সরকারের যে আমাদের দেশের অভ্যন্তরে এবং ভারতে বসে যে মুক্তিযুদ্ধের সময় কী ভূমিকা রেখেছিল সেটা আমরা আগের পাঠগুলোতে পড়েছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে বিদেশ, অর্থাৎ বিদেশে থাকাকালীন প্রবাসীদের ক্ষেত্রে তারা কী ধরনের সহযোগিতা করলো বা জনমত গঠনের ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলো ভূমিকা রাখলো, সেই বিষয়ে আমরা এখানে দেখব। যে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য, সমর্থন বলতেই হচ্ছে পক্ষে মত দেওয়া, সেই সমর্থন আদায়ের জন্য বিশেষ দূত অর্থাৎ এই বিশেষ দূত আবু সাইদ চৌধুরী, উনি একজন বিচারপতি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ওনাকে মূলত নাম যখন বলা হয় তখন সামনে একটা বিচারপতি শব্দ ব্যবহার করা হয়, বিচারপতি আবু সাইদ চৌধুরী। আমি বিচারপতিটা লিখিনি ইচ্ছে করে, কেন আপনারা এটা ভেবে নেন যে বিচারপতি ওনার নাম, আসলে বিচারপতি ওনার নাম নয়, এটা একটা ওনার ট্যাগ লাগানো হয়েছে যেহেতু উনি বিচারপতি ছিলেন। তো বিশেষ দূত আবু সাইদ চৌধুরী, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং বিচারপতি ছিলেন। এই ওনাকে আপনার বিশেষ দূত যেটাকে বলা হয়, আপনারা ক্লাসের মধ্যে প্রশ্ন করেন যে দূতাবাস কি বা দূতটা কি, এটা এর আগের ক্লাসগুলোতে আমি বুঝিয়েছিলাম যে দূত হচ্ছে আপনার বার্তা বাহক, অর্থাৎ খবর বহন করা। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা দেশে যেগুলো আপনার স্বীকৃত রাষ্ট্র রয়েছে বা আপনার পুরো বিশ্বের মধ্যে স্বাধীন রাষ্ট্র যেটা বলা হয়, প্রত্যেকেরই আপনার রাষ্ট্রদূত থাকে। কারণ একটা দেশের সাথে আরেকটা দেশে যখন আন্তর্জাতিক সম্পর্ক আপনার মেনটেন করতে হয়, তখন এই সম্পর্কের খাতিরে আপনার এই দেশের খবর ওই দেশে বা ওই দেশের খবর এই দেশে জানতে হয়। তো এই যে দূতের কাজগুলো বা খবর বার্তাবাহকের কাজগুলো, এটা কিন্তু এই যে বিশিষ্ট ব্যক্তিরা করে থাকে, প্রধান কর্মকর্তা হিসেবে থাকে এবং তার আনুষঙ্গিক যে সহকারী আছে তারাও থাকে। কিন্তু সেই প্রধান যেই আপনার দূতাবাসের নিয়োগ করা হলো এই মুক্তিযুদ্ধের সময়, সে ছিলেন এই বিচারপতি আবু সাইদ। তাহলে তাকে নিয়োগ করা হয়, এটা ছিল অন্যতম একটা আপনার কাজ মুজিবনগর সরকারের। এবং কাজটা যখন দেওয়া হয় অবশ্যই তাকে একটা পরিকল্পনা মাফিক পাঠানো হয়, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করা তার দায়িত্ব ছিল। এবং মুক্তিযুদ্ধের প্রথম দিকেই দিল্লি ও কলকাতায় বাংলাদেশে দুটি মিশন স্থাপন করা হয়। মিশন বলতে যেটা বোঝায় যে আপনার নির্দিষ্ট একটা পরিকল্পনার ছকে, অর্থাৎ লক্ষ্যটাকে রেখে একটা নির্দিষ্ট লক্ষ্য তারা নির্ধারণ করে এবং সেই লক্ষ্যে একটা টিম ওয়ার্ক কাজ করে, এবং সেই টিম ওয়ার্ক কাজ করাটাই মধ্যে পারে এক ধরনের মিশন, যে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই। সেই ধরনের দুটো মিশন তারা আপনার এই মুজিবনগর সরকার গঠন করতে পেরেছিল। একটা ছিল কলকাতায়, আপনার কলকাতা আপনার আরেকটা ছিল, আমরা নিচে ডিটেলস পড়বো যে এখানে আপনার যে দুটি মিশন এখানে আমি লিখেছি দেখেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লন্ডন। অর্থাৎ এই জায়গাটাতে তারা দ্বিতীয় আরেকটা মিশন স্থাপন করেছিল, প্রথমটা ছিল কলকাতা এবং দিল্লি বলতে পারেন। এই দুটো মিশন তারা স্থাপন করে, অর্থাৎ দ্বিতীয় মিশন যেটা বলা হচ্ছে অন্যান্য রাষ্ট্রে সেই ক্ষেত্রে কাজ করেছে। এবার আসেন বিদেশে বিশেষ দূতের ভূমিকা। অর্থাৎ এই যে আমরা বললাম যে দুটো জায়গা যে রাখলো, আমাদের যদি ধরেন প্রশ্নে আসে বিদেশে মুজিবনগর সরকারের ভূমিকা কি, তখন কিন্তু আপনি চাইলে এই মিশনের ভূমিকা প্লাস আপনার এই বিশেষ দূতের ভূমিকা দুটোকে সমন্বয় ঘটিয়ে আপনি দিতে পারেন। কেন? কারণ এটা মুজিবনগর সরকারই একটা পার্ট। আবার আপনার যদি বলা হয় যে আপনার প্রবাসী বাঙালিদের ভূমিকা কি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবাসী বাঙালি বলতে এই আবু সাইদ কেউ বোঝানো হবে,
কারণ সে এখন বিদেশে অবস্থান করে কাজ করছে। আবার আপনার এই মিশন দুটির কাজও কিন্তু আপনি দিতে পারেন। অর্থাৎ ডিটেলস হিসেবে যদি বড় প্রশ্ন আকার আপনি দিতে চান তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনার চলে আসে অ্যান্সারের মধ্যে। তাহলে হচ্ছে বিদেশে বিশেষ দূতের ভূমিকা। মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে সমর্থন আদায় ও জনমত গঠনের চেষ্টা করেছিল সে, আপনার এই আবু সাইদ, কারণ তার লক্ষ্যটাই ছিল হচ্ছে জনমত গঠন করা। এরপর হচ্ছে জাতিসংঘের 47টি দেশের প্রতিনিধি বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই যে বাংলাদেশ সমস্যা নিয়ে 47টা দেশের প্রতিনিধি, এই 47টা দেশকে মানে একত্রিত করা বা তাদের বাংলাদেশ প্রসঙ্গে কথা বলা, এটা কিন্তু আপনার অনেক বিশাল একটা কাজ। কারণ 47টা দেশ, আমাদের দেশ নিয়ে তাদের মাথা ব্যথা করা হওয়ার কি দরকার? এই ধরনের তো কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজনটা বোধ করানো হয়েছে, অর্থাৎ তাকে বোঝানো হয়েছে যে তোমাদের কথা বলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 47টা দেশের প্রতিনিধি বসে বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করেছে এবং বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে পাকিস্তান সরকারকে বাধ্য করেছে। অর্থাৎ এই আলোচনায় সেই স্থগিত করাটার বিষয়টা আলোচিত হয় এবং তখন তারা বাধ্য হয় মৃত্যুদণ্ডটাকে স্থগিত করতে। কারণ পুরো মুক্তিযুদ্ধের সময় 9 মাস কিন্তু আপনার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে কিন্তু সে বন্দী ছিল বঙ্গবন্ধু, জাতির পিতা যেটা বলা হয়। আপনারা পড়েছেন যে মুজিবনগর সরকারের ক্ষেত্রে রাষ্ট্রপতি ছিল এবং অস্থায়ী রাষ্ট্রপতি আমরা একটা পড়েছি। কেন পড়েছি? কারণ সেখানে কিন্তু রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাখা হয়েছে, কিন্তু সে কিন্তু উপস্থিত ছিল না। তার অনুপস্থিতিতে কে কাজ করবে? যার জন্য অস্থায়ী আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছিল এবং এই জন্যই মূলত তাকে ছাড়ার প্রশ্ন আসে যে তাকে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু মেরে ফেলার জন্য। কিন্তু যখন দেখা গেল এই যে আমাদের সর্বশেষ যখন আপনার মুক্তিযুদ্ধের সর্বশেষ পর্যায়ে আসে, তখনই আলোচনা বিষয়গুলো আরও বেশি জোরদার হয়ে যায় এবং তার মৃত্যুদণ্ডটা স্থগিত হয়। এ সময় জীবন ও চাকরির মায়া ত্যাগ করে, অর্থাৎ এই সময় বলতে আপনার আবু সাইদ যখন বিচারপতি আবু সাইদ সেখানে দূতাবাসে কাজ করেছিল সেই সময়টাকে বোঝাচ্ছি। জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বহু দেশের দূতাবাসের বাঙালি কর্মকর্তারা বাংলাদেশের পক্ষে যোগ দেয়। পক্ষে মানে আপনার এখানে দূতাবাসে যখন আপনার অনেকে আছে বাংলাদেশে বংশোদ্ভূত, অর্থাৎ তার বাবা মা হয়তো বাংলাদেশি কিন্তু সে দেখা গেছে সে বিদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু সেই দূতাবাসে আপনার কাজ করছে। তো সেই ধরনের নাগরিকদের কিন্তু বাংলাদেশের প্রতি টানটা একটু কমই থাকার কথা, কারণ সে তো বাংলাদেশে জন্মগ্রহণ করেনি, এমনও কিছু নাগরিক ছিল। এরপর আরও কিছু আছে যে আপনার বাঙালি হয়েও বিদেশে যারা যায় অনেক সময় দেখা যায় দেশকে ভুলে যায়, যে তার যেহেতু সে ওই দেশের আয় করছে, ওই দেশে খাবার খাচ্ছে, যার জন্য ওই দেশের প্রতি তাদের আলাদা একটা টান থাকে। কিন্তু সেখানে কিন্তু এই যে বাঙালিরা যারা এসে পড়েছে দূতাবাস থেকে, তারা কিন্তু সেই বাংলাদেশের মায়াটা ত্যাগ করতে পারেনি, বাংলাদেশকে ভালোবেসেই মূলত আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দিয়েছে এবং কাজ করেছে। সে কথা আমি এখানে লিখেছি যে এ সময় জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বহু দেশের দূতাবাসের বাঙালি কর্মকর্তা বলতে অফিসার লেভেলে যেটাকে বোঝায়, ঠিক আছে, যে কর্মকর্তারা বাংলাদেশের পক্ষে যোগ দেয়। যেহেতু অফিসার লেভেলের একটা বিশাল সংখ্যা আপনার এখানে চলে আসে আপনার বাংলাদেশের পক্ষে, তখন কিন্তু এটা আরও বেশি জোরদার হয়ে যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আরও বেশি আমরা শক্তি পেয়ে যাই। সেই ক্ষেত্রে দেখেন আরেকটা পয়েন্ট আমি লিখেছি এখানে যে আপনার এ সময় সুইডেন, অর্থাৎ এই যে দূতাবাসের কথাগুলো বললাম, কোন দেশের উল্লেখযোগ্য দূতাবাসগুলো ছিল সেটা হচ্ছে এটা: সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ইরাক, ফিলিপাইন, আর্জেন্টিনা, ভারত ও হংকং। এগুলো ছিল উল্লেখযোগ্য দূতাবাস। এই সমস্ত দূতাবাসের যে বাঙালি কর্মকর্তারা ছিল তারা চলে আসে। দূতাবাসের বাঙালি কর্মকর্তাদের চলে আসার ফলে অর্থাৎ পদত্যাগ করে তারা চলে আসে এবং বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। অর্থাৎ যখন তারা আনুগত্য প্রকাশ করেছে, আনুগত্য মানে হচ্ছে আমাদের সাথে সমর্থন জানিয়ে সরকার যা বলছে সেই অনুযায়ী তারা কাজ করছে। তাহলে সেই অনুযায়ী কাজ করার ফলে তখন বিশ্ববাসীর একটা টনক নড়ে যে নিশ্চয়ই এখানে কোনো আপনার পাকিস্তানিদের কোনো ঘাপলা আছে, কারণ পাকিস্তানের কিন্তু বলে বেড়াচ্ছিল যে আমরা অন্যায় করছি, আমরা আপনার গণবিরোধী কাজ করছি, কিন্তু তারা অলওয়েজ গণতন্ত্রের পথে এই কথাগুলো তারা প্রচার করছিল। যার জন্য অর্থাৎ তখন বিশ্ববাসীও কিন্তু বুঝতে পারছিল যে কোন মতে তারা যাবে। এই যে যখন এরা পদত্যাগ করে তখন কিন্তু তাদের একটা ভেতরে বিশ্বাস আসে যে না, তার মানে বাঙালিরাই সঠিক পথে আছে। আচ্ছা, দুটি মিশনের ভূমিকা আমরা যেখানে বলেছি মুজিবনগর সরকার দুটো মিশন আপনার স্থাপন করেছিল, সেটা একটা ছিল কলকাতায় আর একটা ছিল ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লন্ডনে। এখানে তারা যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে মিছিল করেছিল তারা, অর্থাৎ এই আন্দোলনের বা প্রতিবাদে আপনার মিছিল করেছিল, সমাবেশ করেছিল, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল, পার্লামেন্ট সদস্যদের সমর্থন আদায় করার জন্য তারা কাজ করেছিল এবং বিশ্ববিদ্যালয় স্বশিক্ষা প্রতিষ্ঠানে জনমত গড়ে তোলে, অর্থাৎ যারা শিক্ষিত ব্যক্তি আছে তাদের কাছে পর্যন্ত এটা পৌঁছে দিয়েছে মেসেজটা যে আমরা ন্যায়ের পথে লড়ছি, আমাদেরকে সবাই সমর্থন করো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা পেরেছিও তাদের সমর্থন আদায় করতে। আচ্ছা, এরপর আসি পক্ষে শক্তি, অর্থাৎ এই মুক্তিযুদ্ধের এটা আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে মুজিবনগর সরকারের আপনার ভূমিকা এবং সেক্ষেত্রে তার দুটো সেক্টরে যে তারা ভূমিকা রেখেছিল সেই দুটো সেক্টরের ভূমিকা করেছি। এখন আমরা পড়বো যে পুরো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমাদের পক্ষে পুরো বিশ্বের মধ্যে পক্ষে কারা কাজ করেছিল, বিপক্ষে কারা কাজ করেছিল। যদিও আমরা বিশ্বের সকল রাষ্ট্র নিয়ে আমরা এখন আলোচনা করবো না, আমাদের মধ্যে যেটা সরাসরিভাবে আমরা দেখতে পেয়েছি, এখানে অনেক রাষ্ট্র আছে। আন্তর্জাতিক রাজনীতি খুবই আপনার জটিল একটা বিষয়, যেটা বোঝার
খুবই দায় যে আপনার উপর থেকে দেখা যাচ্ছে শত্রু কিন্তু ভেতরে অনেক দেখা যাচ্ছে মিল। এই জন্য মূলত সরাসরি ফিল্ডে এসে যারা কাজ করেছে সেই পক্ষগুলোর নাম আমরা জানবো। যে পক্ষের শক্তি সরাসরি পক্ষে ছিল ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ বিশ্ববাসীর চোখের সামনে এসে তারা আমাদেরকে হেল্প করেছে। সবাই জানে যে এরা আমাদের পক্ষে কাজ করছে। যারা অনেক বেশি শক্তি আপনার কি বলা হয় শক্তিশালী হলে বা অনেক বেশি সৎ হলে কিন্তু এই কাজটা করা যায়। সেক্ষেত্রে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন সবার সামনে এসে আমাদের সাহায্য করেছে। আর বিপক্ষে যারা ছিল তারা এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমরা এখানে যদিও বা জানি, অনেক কর্মকাণ্ড থেকে স্পষ্ট হয়ে এসেছে যে সে আমাদের বিপক্ষে কাজ করেছে। আবার কিছু কিছু কাজ ওদের দেশে যে আপনার জনগণ ছিল তারা কিন্তু আমাদের সমর্থনে কাজ করেছে। আর সেই আপনার ওদের সঙ্গীত শিল্পী বা আপনার লেখক অনেক ধরনের লোক এখানে আমাদের পক্ষ হয়ে কাজ করেছে। সেই ক্ষেত্রে বলা যায় না যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে এবং উভয়টাই ছিল, কিন্তু আমরা পক্ষে এবং বিপক্ষে নির্ধারণ করি কিসের উপরে? সরকারের উপরে, অর্থাৎ সেই দেশের সরকার কার পক্ষে কাজ করছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানকার যে রাষ্ট্র ছিল, রাষ্ট্রের যে সরকার ছিল সে কিন্তু মূলত আমাদের বিপক্ষে কাজ করেছিল, আর জনগণরা মোটামুটি আমাদের পক্ষে ছিল। আর সেজন্যই বলছি যে বিপক্ষে শক্তি কাজ করেছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। এটা সশরীরে এসে আপনার দেখা গেছে যে তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, আমাদের পক্ষে কাজ করেনি। এবার আসেন ভারতের ভূমিকা, অর্থাৎ এখানে আমি দেখেছি যে সরাসরি ভূমিকা আমরা দিয়েছি। আজকে আমরা ভারতের ভূমিকা পড়বো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ওটা পড়বো। আজকে ভারতের ভূমিকার মধ্যে এখানে জাস্ট আমি কিছু পয়েন্টস লিখেছি, বিস্তারিত আপনার বইতে পাবেন, একদম ডিটেলস লেখা আছে এখানে। যেমন গণহত্যার নিন্দা জানানো, এটা মূলত তাদের 25শে মার্চের পরে যে আপনার সংগঠিত পাকিস্তান বাহিনী আমাদের উপরে যে হামলা করে সেটার প্রথমত নিন্দা জানিয়েছিল আপনার এই ভারত। গণহত্যার নিন্দা জানানোর পরে মূলত একটা বিশ্ববাসীর কানে পৌঁছায় যে হ্যাঁ এই বিষয়টা খারাপ হয়েছে বা তারা এই বিষয় নিয়ে একটু চিন্তা করা শুরু করে। তার মানে এটা একটা এক ভূমিকা ছিল। প্রায় 1 কোটি শরণার্থী আশ্রয় ভরণ পোষণ তারা দিয়েছিল, পালন করেছিল। অর্থাৎ প্রায় এখানে শরণার্থী বলতে আমাদের দেশ থেকে চলে যাওয়া যে বিতাড়িত বাঙালিরা ছিল, প্রায় সেটা সংখ্যা ছিল প্রায় 1 কোটি। তারা ভারতে গিয়েছিল এবং তাদেরকে তারা আশ্রয় দিয়েছিল এবং খাবার দাবার দিয়ে জল আপনার সমস্ত বিষয়গুলো তারা সাহায্য করেছিল। এপ্রিলের শেষ থেকে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ এই যে মাসটা আমি বললাম এই পর্যন্ত যুবকদের, অর্থাৎ আমাদের দেশে যে অর্থাৎ বাঙালিরা, বিভিন্ন প্রবাসী বাঙালিরা এসেছে বা আমাদের দেশ থেকে যাওয়া এই সমস্ত বাঙালিদের যুবকরা যারা ছিল তাদেরকে অস্ত্র সহকারে যুদ্ধের একটা ট্রেনিং দেওয়া হয়েছিল। ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ। মূলত ওরা তো আপনার পাকিস্তানি বাহিনী কিন্তু আপনার অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে, তা আমরা যদি সে অস্ত্র চালাতেই না জানি তাহলে তো তাদের বিরুদ্ধে আমরা রুখতে দাঁড়াতে পারবো না। যার জন্য ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য ওরা আমাদেরকে সাহায্য করেছে এবং সেই যুবকদের সশস্ত্র ট্রেনিং দিয়ে মূলত এই ধরনের সাহায্য করেছে তারা। গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম হচ্ছে অর্থাৎ এখানে যেটা আপনাদের পাঠ্য বইতে উঠে এসেছে সেটা বেতার কেন্দ্রের কথা বলা হয়েছে, যে বেতার কেন্দ্র স্থাপন করা। ওদের ওখানে বেতার কেন্দ্র স্থাপন করা, আমাদের যেখানে বেতার কেন্দ্র রয়েছে তার ক্ষেত্রে একটা যোগসাজশ তৈরি করে অর্থাৎ পরিকল্পনা মাফিক বিভিন্ন সংবাদগুলো প্রচার করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষে, সমর্থন আদায় করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে অলওয়েজ তারা এটা আপনার প্রচার করে গেছে বিভিন্ন খবর, যে আমরা কোন অবস্থায় আছি বা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে এই বিষয়গুলো তারা প্রচার করে গেছে। এরপর এটা হচ্ছে ভারতের গণমাধ্যম, এখানে যা দেখছেন সবই কিন্তু ভারতের কথা বলছি, অর্থাৎ ভারতের গণমাধ্যমের ভূমিকার কথা বলছি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ বিভিন্ন আপনার মন্ত্রী বিশ্ব জনমত গঠন। এই যে প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী তখন আপনার ইন্দিরা গান্ধী ছিল, সে বিশ্বটাকে চষে বেরিয়েছে বলতে পারেন, অর্থাৎ ঘুরে বেরিয়েছে আমাদের দেশে আপনার এই মুক্তিযুদ্ধের পক্ষে যেন সমর্থন দেয়। এবং তার সাথে যে আপনার মন্ত্রী সভা ছিল তারাও কিন্তু অনেক ধরনের কাজ করেছে এই সমর্থন আদায়ের জন্য এবং বিশ্ব জনমত তারা গঠন করতে পেরেছিল। আচ্ছা, পাক ভারত এবং এখন কিন্তু আপনার বিটিভিতে বা আপনার সরকারি চ্যানেলগুলো বলেন বা অন্যান্য জায়গায় ভিডিও দেখা যায় যে আপনার কিভাবে ইন্দিরা গান্ধী যে ঘুরে বেড়াচ্ছে এবং তার বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু আমরা দেখতে পাই। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ইউটিউবে ঢুকে। এবার হচ্ছে পাক ভারত যুদ্ধ। যখন যুদ্ধের প্রায় শেষের দিকে, তখন আপনার এই ডিসেম্বরের দিকে আর কি, সম্ভবত 3রা ডিসেম্বর হবে, সেই ডিসেম্বরের দিকে আপনার এই পাক ভারত অর্থাৎ পাকিস্তানি বাহিনী ভারতের বিমান ঘাঁটির উপর আঘাত করার পরে মূলত তারা আবার পাল্টা আঘাত করে। এই যে আঘাত এবং পাল্টা আঘাতের ফলে মূলত একটা যুদ্ধ, ছোটখাটো একটা যুদ্ধ হয়ে যায়। সেই যুদ্ধের সময় তাদের যে অবদান ছিল এবং আমাদের যেহেতু তাদের ক্ষোভটা ছিল আমাদেরকে কেন তারা সাহায্য করছে, সেইখান থেকে মূলত এটা করা। তার মানে এই যে যুদ্ধটা, এটাও কিন্তু এক ধরনের ভূমিকা বলতে পারেন যে আমাদের জন্য তারা এতটা করেছে। সেজন্য আমরা এখানে লিখেছি পাক ভারতের যুদ্ধটা এক ধরনের অবদান ভূমিকা পালন করেছে। এরপর আসেন বাংলাদেশের স্বীকৃতি, অর্থাৎ এই যে আপনার যখন আপনার কি হলো যে যুদ্ধ শেষ হওয়ার আগে কিন্তু 6 ডিসেম্বরে মূলত তারা আমাদেরকে স্বীকৃতি দিয়ে দেয় যে হ্যাঁ বাংলাদেশ নামে একটা আপনার রাষ্ট্র রয়েছে। প্রশ্ন আসতে পারে যে যেহেতু তারা প্রথম থেকে আমাদেরকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে প্লাস সব কিছুতেই সমর্থন করছিল, তাহলে এত দেরিতে কেন দিল? তারা 25শে মার্চই তো দিয়ে দিতে পারতো। এটা মূলত আন্তর্জাতিক একটা রাজনীতি বলতে পারেন, অর্থাৎ বিষয় বলা যায় যে ইন্টারন্যাশনালভাবে তারা যে আমাদের সাহায্য করেছিল সেটা শুধুমাত্র আমাদের স্বার্থে তা নয়, এটা কিন্তু
তাদেরও একটা স্বার্থ ছিল। কারণ এই বিষয়ে আপনাদের কিন্তু আমি আগেও বলেছি যে পাকিস্তান থেকে ভারত আলাদা হতে চায়নি, 1947 সালে আলাদা হতে চায়নি। তারা চেয়েছিল আমাদের সাথে থাকতে, ভারত চেয়েছিল, কিন্তু তাদেরকে জোরপূর্বক বলতে পারেন এক ধরনের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তাদেরকে আলাদা করা হয়। তাদের একটা ক্ষোভ তাদের মধ্যে ছিল। এই জন্য মূলত আমাদের যে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটা দুর্বল পয়েন্ট ছিল, সেটাকে সে কাজে লাগিয়ে আমাদেরকে মূলত, তাহলে আপনি বলতে পারেন যে তাহলে কি আমরা অপরাধী যে তাদের সাথে যোগ করে আমরা এই যুদ্ধটা ঘটিয়েছি? না, আমরা আমাদের অধিকারের প্রশ্নে সবসময় কথা বলেছি, এবং এই অধিকারের প্রশ্নে এসে তখন আপনার যখন ওরা আমাদেরকে ভাই হিসেবে মেনে নিতে পারছিল না, মূলত এখানে পাকিস্তানের সংকট ছিল যে তারা যদি আমাদেরকে টেনে নিত তাহলে কিন্তু এই যুদ্ধের প্রশ্নই আসে না। যখন তারা আমাদেরকে অধিকার থেকে খর্ব করা হলো, তখন আমরা কি করেছি? সাহায্যের হাত চেয়েছি। তখন এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, কারণ তাদের ভিতরে আগেই ক্ষোভ ছিল। তখন এই থাকার কারণে মূলত তাদের মধ্যে এই জিনিসটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, তারা আমাদেরকে সমর্থন দিবে কি দিবে না, বা স্বীকৃতি দিলে তখন আমরা আবার বিগড়ে যেতে পারি কিনা, এই ধরনের নানান ধরনের কিছু প্রশ্ন তাদের মধ্যে থাকে, যার জন্য স্বীকৃতি দিতে তারা সর্বশেষ গিয়ে দেখলো যে হ্যাঁ, স্বীকৃতি দেওয়া যায়। এই জন্য 6 ডিসেম্বর তারা স্বীকৃতি দেয়। এর প্রশ্ন যৌথ বাহিনী গঠন, অর্থাৎ এই মুক্তিযুদ্ধ আপনার পরিচালনা করার ক্ষেত্রে আমাদের মুক্তি বাহিনী ছিল, এটা আপনার ডিটেলস পড়ানো হয়েছে আগের চ্যাপ্টারগুলোতে, অর্থাৎ আগের পার্টগুলোতে। আপনার বাহিনীগুলো মিলে মূলত যৌথ বাহিনী গঠন করা, যা কিনা মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা আর আমি ডিটেলস বলতে চাচ্ছি না। এর প্রশ্ন ভারতের সরকার ছাড়াও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। যেহেতু এখানে সরকার তো সমর্থন দিয়েছে, এই সাথে এখানে আপনার রাজনীতিবিদ থেকে শুরু করে লেখক, সঙ্গীত, আপনার যত ধরনের দল ছিল সবাই এখানে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। কেউ কোনো প্রেশারাইজ হয়ে যে আমাদের সমর্থন দিয়েছে তা নয়, তারা নিজের উদ্যোগেই আমাদেরকে সমর্থন দিয়েছিল। 4000 ভারতীয় অফিসার সহ 9 জন, অর্থাৎ তাদের যে যুবক সেনারা ছিল সেখানে অফিসার প্লাস সেনা, এই সব কিছু মিলে তাদের প্রায় 4000 ভারতীয় আপনার এই সেনাবাহিনীর থেকে তাদের প্রাণ হারাতে হয় আমাদের এই যুদ্ধে। তারা এই পরিমাণ তাদের লস হয়েছিল। এটা হচ্ছে আপনার ইতিহাসের পাতায় লিখিত আর কি। তার মানে এটাও কিন্তু একটা বিশাল অবদান বলতে পারেন। তাহলে এই যে অবদানগুলো, এটা ভূমিকা, এটা হচ্ছে এক একটা আপনার ভারতীয় ভূমিকাগুলো আমরা দেখেছি। এছাড়াও যদি আমরা আরও ডিটেলস বলতে চাই, আরও কিন্তু বলা যায়, অনেক বলা যায়, কিন্তু আমরা এইটুকু থেকেই মূলত আরও অনেক বিশাল আকার আপনারা এখানে ব্যাখ্যা দিতে পারবেন। এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমি চেষ্টা করেছি আপনাদের মুক্তিযুদ্ধে যে দেশি বিদেশি সহযোগিতা রয়েছে সেটাকে পরিষ্কার করার জন্য। আমি আশা করব আপনার আলোচনাটা বুঝতে পেরেছেন। যদি আলোচনাটা বুঝতে পারেন তাহলে সেটার উপর আপনাদের একটা SW রেখেছি, SW 17 পৃষ্ঠা 87 আপনার 3 নং কাজ রয়েছে, যেটা কিনা আপনার এই ভারতীয় মানে বাহিনীর যে ভূমিকাটা, এটাই মূলত দেওয়া হয়েছে। এটার আপনারা নিশ্চয়ই সুন্দর মতো বুঝতে পেরেছেন। আপনাদের ভাষায় আপনারা খুব সংক্ষেপে পারেন বা বিস্তারিত পারেন, যেভাবে পারেন আপনারা তুলে ধরার চেষ্টা করুন আপনার বিষয়টা বুঝেছেন কিনা। সেই অনুযায়ী SWটা করে আমাদের স্কুলে আপনার প্রতি রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্ব ভবনের নিচতলায় অফিস সহকারীর কাছে আপনারা সেই খাতাটা জমা দিয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই সেটা SWটা করবেন। কেন করবেন? কারণ আপনারা যেটা নবম দশমের স্টুডেন্টরা সচরাচর আপনারা SWটা জমা দিতে চান না, কিন্তু আপনাদের SWটা জমা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আপনারা জমা দিলে আমরা সেই ভুলগুলো আপনাদের শুধরিয়ে দিতে পারবো। যেহেতু আপনার বোর্ডে পরীক্ষাটা দেবেন, তো বোর্ডে যেহেতু লিখবেন তখন যেন ভুল না হয়, এই জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো অবশ্যই আপনারা সেই SWগুলো জমা দেবেন, করবেন। তাহলে আজকে যে আরেকটু কথা বলে নেই যে আমাদের ক্লাস নংটা এবং SWটা এবং তারিখ নম্বরটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং এই অনুযায়ী যদি দেন তাহলে আমাদের খাতাটা দেখতে সুবিধা হয়। তাহলে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।